সুপ্রিয় ভট্টাচার্যের লেখা গল্প অপেক্ষা। ব্যাংক থেকে যখন ফোনটা এলো তখন প্রায় 12:30 বাজে। অফিস বসকে বলে ফাইলপত্র গুটিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে অফিস থেকে বাইরে বেরোতেই বুঝতে পারলাম বাইরে যেমন রোদ্দুর তেমনি গরম। শিয়ালদহগামী বাসে উঠে বসলাম। সবসময় ভিড়ে ঠাসা বাস এখন বেশ খানিকটা ফাঁকা। শিয়ালদায় এসে 1:32-এর হাবলা লোকাল দাঁড়িয়ে আছে দেখে তাতে উঠে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে যখন নামলাম তখন 1:55। ব্যাগ থেকে জলের বোতলটা বার করে কিছুটা জল খেয়ে বোতলটা আবার যথাস্থানে রেখে দ্রুত পায়ে হেঁটে ধোপা পুকুরের পাশের ব্যাংকে যখন পৌঁছলাম তখন 2:15। মাঝে ফিল্ড অফিসারের সাথে দুবার কথা হয়েছিল। আমার জন্য উনি অপেক্ষা করছিলেন। ঘামে ভেজে মুখ আর হাত দুটো রুমাল দিয়ে মুছতে মুছতে ব্যাংকের ভিতরে ঢুকতেই খানিকটা স্বস্তি হলো। এসে ঠান্ডা বাতাসে। কাগজপত্র সব আগেই জমা দেওয়া ছিল। কিছু সই আর স্যালারি সার্টিফিকেট জমা দিয়ে ফিল্ড অফিসারের সঙ্গে কাজ মিটিয়ে ব্যাংক থেকে যখন বেরোলাম তখন 2:45। এখন আর অফিসে গিয়ে কোনো লাভ হবে না, কারণ পৌঁছাতেই 4, 4:30 বেজে যাবে। এসি থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়াতেই গরম যেন একটু বেশি লাগতে লাগলো, সেই সঙ্গে ঘাম এবং অস্বস্তিও। এদিক সেদিক চাওয়াচাওয়ি করেও যখন কোনো রিক্সা বা টোটো দেখতে পেলাম না তখন রোদের মধ্যে দাঁড়িয়ে না থেকে নিজের মেসের দিকে পা বাড়িয়ে ভাবতে লাগলাম। স্যালারি সার্টিফিকেটটা অফিস বস ছুটিতে থাকার জন্য পেতে প্রায় 18 দিন সময় লেগে গেল। তা না হলে এতদিনে ফ্ল্যাটের লোনটা হয়তো আমি পেয়ে যেতাম। পুরনো সিনেমা হলটা পার করে কিছুটা গিয়েছি, দেখলাম ডান দিকে রাস্তার কিছুটা ওপরেই একজন বয়স্ক ভদ্রলোক পড়ে আছেন। পাশে পড়ে আছে ছোট একটা র্যাক্সিনের হাত ব্যাগ। আশপাশের দোকান সবই বন্ধ। দ্রুত ওনার কাছে গিয়ে মাথার তলায় হাত দিয়ে 2-1 বার ডাকাডাকির পরে যখন সাড়া পেলাম না তখন নিজের ব্যাগ থেকে জলের বোতলটা বার করে ভদ্রলোকের চোখে মুখে জলের ছিটে দেওয়া সত্ত্বেও উনি কিন্তু চোখ মেলে তাকালেন না। চিন্তা হলো এই ভেবে, ভদ্রলোককে এখনই হসপিটালে নিয়ে যাওয়া দরকার, অথচ কোনো রিক্সা বা টোটো চোখে পড়ছে না। নজরে এলো একটি ছেলে সাইকেল চালিয়ে আসছে। কাছে আসতে ছেলেটিকে বললাম, ভদ্রলোককে হসপিটালে নিয়ে যাব, আপনি কি কোনো সাহায্য করতে পারবেন? ছেলেটি ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল, ওনার কি হয়েছে? বললাম, ঠিক জানি না, উনি এখানটায় পড়েছিলেন, হয়তো সানস্ট্রোক হয়েছে। ছেলেটি বলল, আপনি দাঁড়ান, আমি দেখছি, বলে ছেলেটি দ্রুত সাইকেল চালিয়ে চলে গেল। প্রায় মিনিট 3-এর মধ্যে ছেলেটি যশোদার মোড় থেকে একটা টোটো নিয়ে এসে বলল, আমি আপনার সাথে গেলে ভালো হতো, কিন্তু আমার যাওয়ার কোনো উপায় নেই, কারণ আমাদের চায়ের দোকান, আমি দোকানে গেলে বাবা খেতে আসবেন বলে। ছেলেটি পড়ে থাকা লোকটিকে টোটোতে তুলে দিয়ে সাহায্য করলো। আমি ভদ্রলোকের পড়ে থাকা ব্যাগটা কুড়িয়ে নিয়ে টোটোতে বসে ভদ্রলোককে ধরে ছেলেটির দিকে তাকিয়ে হেসে বললাম, তুমি যেটুকু করেছো সেটুকুর জন্য তোমাকে ধন্যবাদ। ছেলেটি টোটো ড্রাইভারকে বলল, রতনদা, ওনাদেরকে কাছাকাছির মধ্যে মিউনিসিপ্যাল হসপিটালে নিয়ে যাও। ভদ্রলোকের বাড়িতে খবর দেওয়া দরকার মনে করে ওনার পাঞ্জাবির পকেট হাতড়ে দেখলাম কোনো ফোন আছে কিনা। পকেটে না পেয়ে ব্যাগের চেনটা খুলতে দেখলাম সেখানে কিছু টাকা আর এটিএম কার্ডের সঙ্গে একটা ছোট টেপা ফোন আছে। ফোনটা নিয়ে প্রথমেই যে নাম্বারটা ছিল সেই নাম্বারে কল করলাম। রিং ব্যাক হয়ে গেল, কেউ ধরল না। আবার করতে যাব, ফোনটা বেজে উঠল। ও প্রান্ত থেকে একটি মেয়ে বলল, তুমি বাড়ি পৌঁছে গেছো? আমি কয়েক সেকেন্ড চুপ করে থেকে শেষে বললাম, আপনি কে বলছেন? মেয়েটি বলল, কেন, বাবা কোথায়? বললাম, আপনি একদম টেনশন করবেন না, আপনার বাবা বোধহয় বাড়ির দিকেই যাচ্ছিলেন। আমি রাস্তায় ওনাকে পড়ে থাকতে দেখে মিউনিসিপ্যাল হসপিটালে নিয়ে যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব আপনি ওখানে চলে আসুন। হসপিটাল এসে গেছে দেখে ফোনটা কেটে দিতে যাচ্ছিলাম, কিন্তু মেয়েটি তখনও কথা বলছে বুঝতে পেরে ফোনটা আবার কানে দিলাম। সে বলে চলেছে, আপনি বাবাকে ভর্তি করে দিয়ে চলে যাবেন না, কিন্তু একটু অপেক্ষা করবেন প্লিজ। বললাম, ঠিক আছে। হসপিটাল এসে গেছে, আপনার বাবার নামটা বলুন। সে বলল, পরিমল সরকার। পরিমলবাবুকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার সাথে সাথে ডাক্তার তাকে পরীক্ষা করে স্যালাইন আর ইঞ্জেকশন দিয়ে ভর্তি করে নিয়ে আমার হাতে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিলেন, দিয়ে বললেন, ওষুধগুলো নিয়ে আসুন। বাইরের দোকান থেকে ওষুধগুলো নিয়ে এসে দেখি পেশেন্টকে একটা ঘরে শিফট করে দেওয়া হয়েছে। ওষুধগুলো পরিমলবাবুর বেডের পাশে টেবিলটার উপর রেখে আবার এমার্জেন্সিতে গিয়ে কাগজপত্রে সই করা হয়ে গেলে 2টো ভিজিটার্স কার্ড আমাকে দিয়েছে। হসপিটালের রেজিস্টারে আমার ফোন নাম্বার দিতে হয়েছে, কারণ আমি পেশেন্টকে নিয়ে এসেছি সেই জন্য।
ভিজিটর্স কার্ড দুটো পরিমলবাবুর ব্যাগের মধ্যে রেখে এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলাম কোথাও বসার জায়গা পাওয়া যায় কিনা। রাস্তায় মানুষজন খুব একটা না থাকলেও এখানে কিন্তু মানুষজনের অভাব নেই। ভর্তি পেশেন্টদের উদ্বিগ্ন বাড়ির লোকেরা বসার জায়গা, বারান্দা, এমনকি সামনের লনে খবরের কাগজ পেতে একটা ভালো খবরের আশায় বসে আছে। হসপিটালের মধ্যে কোথাও বসার জায়গা না পেয়ে বাইরে হসপিটালের পাশে একটা চায়ের দোকানে বসে পরিমলবাবুর ফোন আর ব্যাগটা ওনার মেয়ের হাতে দেবে বলে অপেক্ষা করতে লাগলাম। আমি সুমিত, 3 বছর হলো চাকরি পেয়েছি। গোড়াবাজারের পাশে দুর্গাবাড়ি রোডে একটা 1 কামরার ফ্ল্যাটে আমি আর দীপঙ্করদা মিলে মেসের মতো করে থাকি। আসলে আমার বাড়ি সেই যোগেশগঞ্জ। যাতায়াতের অসুবিধার জন্য অনেককে বলে রেখেছিলাম যদি কোনো একটা মেসের ব্যবস্থা করে দিতে পারে। শেষ পর্যন্ত আমার এক অফিস কলিগের বন্ধু এই দীপঙ্করদার সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। দীপঙ্করদাও মেস খুঁজছিল। দুজনে মিলে খুঁজতে খুঁজতে এই দমদম ক্যান্টনমেন্টের সিঙ্গেল কামরা ফ্ল্যাটটাই দীপঙ্করদা পছন্দ করে। জায়গাটাও আমার বেশ ভালো লাগায় এখানে ফ্ল্যাট কিনবো বলে মনস্থির করে বাবাকে বলি। বাবা এসে সব দেখে শুনে পছন্দ করে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বুকিং করে যান। বাকি টাকাটা ব্যাংক থেকে আমি লোন নিচ্ছি। আমাদের মতো সুন্দরবনে ইন্টেরিয়ারে থাকা মানুষদের শহরের বুকে একটা আস্তানা থাকা ভালো, বিশেষ করে চিকিৎসার জন্য। পরিমলবাবুর ফোনটা বেজে উঠল। দেখলাম ওনার মেয়ে ফোন করেছে। দোকান থেকে বেরিয়ে ফোনটা ওকে করে বললাম, আমি গেটের কাছে গাছের তলায় দাঁড়িয়ে আছি। দেখলাম হালকা চেহারার উপর আর 5টা সাধারণ মেয়ের মতো চুড়িদার পরা একটি মেয়ে আমার সামনে এসে দাঁড়ালো। কানে তখনও তার ফোনটা ধরা। 2 পা এগিয়ে গিয়ে বললাম, আপনি কি পরিমলবাবুর? মেয়েটি কান থেকে ফোনটা নামিয়ে একরাশ উৎকণ্ঠার সাথে জিজ্ঞাসা করলো, বাবা কেমন আছেন? বললাম, ওনাকে স্যালাইন এবং ওষুধ দিয়ে বেডে দিয়েছে। মেয়েটি বলল, বাবাকে একটু দেখা যাবে? চলুন বলে ব্যাগ আর ফোনটা মেয়েটির হাতে দিয়ে বললাম, এগুলো আপনার বাবার, ধরুন। সে সেগুলো না নিয়ে উল্টে আমার হাতটা ধরে বলল, আপনি সময় মতো বাবাকে হসপিটালে না নিয়ে এলে যে কি হতো আমি ভাবতেই পারছি না। আজ আপনি আমাকে খুব বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। আসলে বাবা ছাড়া আমার আর কেউ নেই। হঠাৎ করে যদি বাবার কিছু হয়ে যায় তাহলে আমি। মেয়েটি কাঁদতে লাগলো। আমি আমার হাতটা ছাড়িয়ে তার হাতে ব্যাগ আর ফোনটা দিয়ে বললাম, কান্নাকাটি করে মন খারাপ করবেন না। ওপরওয়ালার প্রতি ভরসা রাখুন, দেখবেন আপনার বাবা ঠিক সুস্থ হয়ে উঠবেন। মেয়েটি চোখ মুছে বলল, বাবা মোটে কথা শোনে না। বারণ করেছিলাম দুপুরে রৌদ্রে না বেরোতে। বললাম, হয়তো ওনার দরকার ছিল। কথা বলতে বলতে গেটের সামনে চলে এসেছি। গার্ডে থাকা ছেলেটিকে বেশ কয়েকবার রিকোয়েস্ট করার পর পরিমলবাবুকে দেখার অনুমতি পাওয়া গেল, তাও একজন। মেয়েটির দিকে ফিরে বললাম, আপনি যান, বাবাকে দেখে আসুন, আমি বাইরে অপেক্ষা করছি। মিনিট 10 পরে মেয়েটি ফিরে এলে জিজ্ঞাসা করলাম, বাবাকে কেমন দেখলেন? সে বলল, এখনো জ্ঞান ফেরেনি, তবে ওখানে একজন সিস্টার ছিলেন, উনি বললেন 8টার দিকে একবার আসতে। বললাম, তাহলে কি এত সময় এখানে অপেক্ষা করবেন? মেয়েটি কিছু সময় চুপ করে থেকে বলল, বাবার খবরটা শোনা মাত্র সব ফেলে চলে এসেছি, সেখানে একবার যাওয়া দরকার। বললাম, কোথায়? সে বলল, আমার একটা সম্পূর্ণ মেয়েদের দ্বারা পরিচালিত ক্যাটারিংয়ের ব্যবসা আছে। আপনি যখন আমাকে ফোন করেছেন তখন আমি বিরাটিতে একটা অন্নপ্রাশনের কাজ করছিলাম। যদিও আমি আমার মেয়েদের সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে এসেছি, তবুও 400 লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল তো, তাই একটু চিন্তা হচ্ছে। সেখানে একবার যাওয়া দরকার। মনে মনে ভাবতে লাগলাম, এরকম একটা অতি সাধারণ মেয়ে এই ধরনের একটা ব্যবসা যে করতে পারে, আমি কেন, অনেকেই সেটা ভাবতে পারবো না। একটু হেসে বললাম, ভালো লাগলো আপনার স্বনির্ভরতার কথা শুনে। তারপর কয়েক সেকেন্ড চুপ করে থেকে আবার বললাম, একটু আগেই বললেন না সিস্টার আপনাকে 8টার দিকে খোঁজ নিতে বলেছে? তাহলে চিন্তা করছেন কেন? আপনি কাজ মিটিয়ে 8টার মধ্যে চলে আসবেন এখানে। সে বলল, তাহলে তো ভালোই হয়, কিন্তু এর মধ্যে হসপিটাল থেকে যদি খোঁজ করে? বললাম, ফোন নাম্বার আমার দেওয়া আছে, খোঁজ করলে আমাকে করবে, আপনি যান। সে একটু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, আপনি এতটা সময় এখানে থাকবেন? মাথা নাড়িয়ে বললাম, না, আমি দুর্গাবাড়ি রোডে থাকি। হসপিটাল থেকে ফোন করলে আমার আসতে খুব বেশি হলে 15 মিনিট লাগবে, সুতরাং আপনি নিশ্চিন্তে কাজ মিটিয়ে আসতে পারেন। মেয়েটি তখনও আমার মুখের দিকে তাকিয়ে আছে দেখে বললাম, আপনার বাবার ফোন আর ব্যাগটা সাবধানে রাখবেন, ওষুধের দোকানের বিলটাও ব্যাগের মধ্যেই আছে। এবার সে বলল,
বিলটা কত টাকার? বললাম 1400। বলল ঠিক আছে, পরে আপনাকে দিয়ে দেব। তারপর কি ভেবে বলল, আপনার সাথে যোগাযোগ করব কি করে? বাবার ফোনটা তো আমাকে দিয়ে দিলেন। বলে সে তার বাবার ফোনটা ব্যাগের মধ্যে রেখে তার ফোনটা হাতে ধরে বলল, নাম্বারটা বলুন। নাম্বারটা দিয়ে বললাম, আমি সুমিত। সে আমার নাম্বারে একটা কল করে কেটে দিয়ে বলল, আমি অর্পিতা। বললাম চলুন এবার যাওয়া যাক। হসপিটাল থেকে ফোন আসেনি, তবে 8:30টার দিকে অর্পিতা ফোন করে বলেছিল, আমি আপনার বাড়ির কাছাকাছি দাঁড়িয়ে আছি। আপনি কোন বাড়িতে থাকেন? ঠিক বুঝতে না পেরে বললাম, আপনি এখন কোথায়? অর্পিতা বলল, দুর্গাবাড়ি রোডে দাঁড়িয়ে আছি। আপনি বাইরে বেরিয়ে আমাকে ফোন করুন। তাড়াহুড়ো করে নিচে নেমে সামনে রাস্তার দিকে তাকিয়ে দেখি আমাদের 3টে বাড়ির আগে উল্টো দিকে মুখ করে অর্পিতা দাঁড়িয়ে আছে। পায়ে পায়ে এগিয়ে গিয়ে পিছন দিক থেকে বললাম, বলুন। সে আমার দিকে ঘুরে একটু হাসি হাসি মুখ করে বলল, কোন বাড়িতে থাকেন? হাত দিয়ে দেখিয়ে বললাম, ওই বাড়িটা 4 তলায়। সে বলল, আপনারা কে কে থাকেন? বললাম, আমি আর আমার এক দাদাকাম বন্ধু মেসের মতো করে থাকি। সে বলল, রান্নাবান্না? বললাম, একজন দিদি আছেন, তিনি সকালে এসে করে দিয়ে যান। ঘর আর বাসন ধোয়া মোছা আমরা দুজনে করে নিই। সিঙ্গেল রুম ফ্ল্যাট তো, অসুবিধা হয় না। বলেই বললাম, আপনি আমার ব্যাপারে এত খোঁজ নিচ্ছেন কেন বলুন তো? সে তার ব্যাগ থেকে 1400 টাকা বার করে আমার হাতে দিয়ে বলল, খোঁজ নিচ্ছে কারণ আপনার বয়সী একটা ছেলে রাস্তা থেকে একজন অসুস্থ মানুষকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে পকেটের টাকা দিয়ে ওষুধ কিনে দেয়। এরকম ঘটনা ইদানিংকালে কোথাও ঘটেছে কিনা আমার ঠিক জানা নেই, তাই খোঁজ নিচ্ছিলাম। বললাম, আপনি যে কথাগুলো বললেন তার সাথে আর একটা কথা যোগ হবে। অর্পিতা বলল, কি? বললাম, আপনার বাবাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে যখন আমি ভাবছি ওনাকে কি করে হসপিটালে নিয়ে যাব, তখন একটি ছেলে সাইকেল চালিয়ে যাচ্ছিল। তাকে অনুরোধ করেছিলাম একটা টোটো অটো যাই কিছু হোক যদি পাঠিয়ে দেয়, বা সে যদি কোনো সাহায্য করতে পারে। সেই ছেলেটি কিন্তু টোটো গাড়িটা নিয়ে এসে আপনার বাবাকে সেই টোটোতে তুলে দিয়েছিল বলেই সময় মতো হসপিটালে নিয়ে যেতে পেরেছিলাম। অর্পিতা চুপ করে আছে দেখে বললাম, রাস্তায় দাঁড়িয়ে কথা বলবেন নাকি যাবেন আমাদের ব্যাচেলারদের ফ্ল্যাটে? আপনার টাকাটা দিতে এসেছিলাম, চলি। বলে সে ঘুরে দাঁড়াতেই বললাম, বাবাকে দেখতে গিয়েছিলেন, কেমন আছেন? সামান্য একটু ঘুরে জোর করে ঠোঁট দুটো টেনে হাসি ফুটিয়ে সে বলল, জ্ঞান ফিরেছে, তবে খুব দুর্বল। ডাক্তার বলেছেন 2 দিন থাকতে হবে। আসি। অর্পিতা একবারও পিছনে না ফিরে গলিটা পার হয়ে চলে গেল। সেদিকে কিছু সময় তাকিয়ে আগামীকাল সকালে চায়ের জন্য সামনের দোকান থেকে 1 প্যাকেট লিকুইড দুধ কিনে নিজের রুমের দিকে পা বাড়ালাম। 4 দিন পর রবিবার মর্নিং ওয়াক থেকে এসে ঘামে ভেজা জামা প্যান্ট ওয়াশরুমের বালতিতে ভিজিয়ে কিছুটা সময় রেস্ট নিয়ে জামা প্যান্ট দুটো কেচে ছাদে মেলে দিয়ে এসে স্নান করে অপেক্ষা করছিলাম প্রতিদিনকার মতো দীপঙ্করদা উঠলেই চা বানাবো বলে। তখনই ফোনটা বেজে উঠল। এই সকালে বাবা ফোন করেছেন ভেবে ফোনটা ধরতে গিয়ে দেখি স্ক্রিনের উপরে নামটা অর্পিতার। ফোনটা ধরেই বললাম, মর্নিং। সেও মর্নিং বলে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই বললাম, আপনার বাবা কেমন আছেন? সে বলল, কই এই 3 দিনে একবারও খোঁজ নেননি তো? বললাম, নেওয়া উচিত ছিল, সরি। সে বলল, ঠিক আছে ঠিক আছে, আপনি একটু আমাদের বাড়িতে আসতে পারবেন? বাবা আপনার সাথে আলাপ করতে চাইছেন। বললাম, রুমমেটের সঙ্গে চা খেয়ে একটু পরেই যাচ্ছি। অর্পিতা বলল, আজ আমার বাবার সাথে চা খেলে কি খুব অসুবিধা হবে? না না, সেরকম কোনো ব্যাপার না বলে বললাম, বাড়িটা কোথায়? সে বলল, ময়লাখোলা রোডে ঢুকে 8টা বাড়ি পরে বাঁ দিকের 1তলা হলুদ রঙের বাড়িটা। আধ ঘন্টা পর হলুদ বাড়িটার দরজায় পরিমল সরকার নাম দেখে কলিং বেল টিপলাম। দরজা খুলে হাসি মুখে সামনে এসে দাঁড়িয়ে অর্পিতা বলল, আসুন, বাড়ি চিনতে অসুবিধা হয়নি তো? বললাম, যেভাবে বলে দিয়েছেন তাতে না চেনার কোনো উপায় ছিল না। ভিতরে ঢুকে জুতোটা খুলতে খুলতে বললাম, আপনাকে আজ কিন্তু একটু অন্যরকম লাগছে। ঠোঁটের ডগায় সামান্য হাসি রেখে অর্পিতা বলল, অন্যরকম বলতে? বললাম, না মানে ও আপনি বুঝবেন না। অর্পিতা হেসে বলল, ও তাই বুঝি, তাহলে বোঝার দরকার নেই, আপনি এদিকে আসুন। অর্পিতার পিছন পিছন গিয়ে দেখলাম বারান্দা কাম ডাইনিংয়ে পরিমলবাবু একটা চেয়ারে বসে আছেন। কাছে গিয়ে প্রণাম করে পাশে দাঁড়িয়ে বললাম, এখন শরীর কেমন? পরিমলবাবু একটু হেসে আমার পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন,
সেদিন তুমি সময় মতো আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিলে বলেই হয়তো এখনো বেঁচে আছি। কি বলবো বুঝতে না পেরে বললাম। কি যে বলেন। পরিমলবাবু বললেন, বেঁচে থাকো বাবা। দাঁড়িয়ে কেন, বসো। সামনের চেয়ারটায় বসেছি। অর্পিতা এসে আমাদের দুজনের সামনে দুটো চিড়ে ভাজার বাটি রেখে আমাকে বলল, আপনার লাল চা না দুধ চা? আমি বললাম দুধ চা, চিনি ছাড়া। সে চলে যাওয়ার আগে বলে গেল, জল লাগলে পাশে আছে, নিয়ে নেবেন। টেবিলের বাঁদিকে তাকিয়ে দেখলাম দুটো জলের বোতল রাখা আছে। চা চিড়ে ভাজা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। পরিমলবাবু জিজ্ঞাসা করে চলেছেন, আমার বাড়ি কোথায়, বাড়িতে কে কে থাকেন, আমি কোন অফিসে চাকরি করি, ইত্যাদি ইত্যাদি। আমার কথা শুনতে শুনতে পরিমলবাবু বলতে লাগলেন, আমার মেয়েটা খুব পরিশ্রমী। এই দেখো না, সেই ভোর রাতে উঠে বেরিয়ে পাতিপুকুরে গিয়ে মাছ কিনে কাজের বাড়ি পাঠিয়ে বাড়িতে ফিরে স্নান করে এদিককার কাজকর্ম সেরে বেরোবে, ফিরবে সেই রাত 1টা-2টোর দিকে। ওর যখন 15 বছর বয়স তখন ওর মা মারা যায়। তখন থেকে সংসারের কাজকর্ম করতে করতে ও একদম পাকা গিন্নি হয়ে গেছে। উচ্চ মাধ্যমিক পাশ করে ও আর হায়ার এডুকেশনের জন্য কলেজে ভর্তি না হয়ে খাবারের হোম ডেলিভারির কাজ শুরু করে। সেই হোম ডেলিভারি থেকেই আস্তে আস্তে ও ক্যাটারিংয়ের ব্যবসায় চলে আসে। আজ 5 বছরে ব্যবসাটা ওর অনেক বড় হয়েছে ঠিকই, কিন্তু আজ আমি বড় একা হয়ে গেছি। বেশিরভাগ সময় একা একা থাকি, মেয়েটার জন্য খুব চিন্তা হয়। এই মাসটা কাজের খুব চাপ, একটা দিনও ফাঁকা নেই। কথার মাঝে রুমমেট দীপঙ্কর দা একবার ফোন করেছিল। বলেছি, একটু কাজে বেরিয়েছি, ফিরতে দেরি হবে, সকালের টিফিন খাবো না। 9টা বেজে গেছে, উঠতে যাব। অর্পিতা বলল, কোথায় যাচ্ছেন? বন্ধু রুমমেটকে তো বলে দিলেন টিফিন করবেন না, তাহলে কি না খেয়ে থাকবেন? বসুন, আমার টিফিন করা হয়ে গেছে, খেয়ে যাবেন। কথাগুলো যখন অর্পিতা বলছিল তখন তার কথার মধ্যে শাসনটাও যেমন ছিল, সোহাগও ঠিক ততটাই ছিল। সেদিন গরম রুটি আর সাদা আলুর তরকারি খেয়ে চলে আসার সময় অর্পিতাকে বলেছিলাম, আমি বাড়িতে গেলে মাও আমাকে রুটি আর সাদা আলুর তরকারি করে দেন। আপনার আজকের টিফিনটা একদম আমার মায়ের মতো হয়েছে, খুব ভালো লাগলো। দরজার বাইরে চলে এসেছি। অর্পিতা দাঁড়িয়ে আছে দরজা বন্ধ করবে বলে। ঘুরে বললাম, সামনের রবিবার সকালের দিকে যদি ফাঁকা থাকেন আর আজকের মতো রুটি আর সাদা আলুর তরকারি করেন তাহলে আমাকে ডাকতে পারেন, আমি আসব। বলে আর পিছন দিকে না ফিরে মুখ টিপে হাসতে হাসতে হাঁটছে আর ভাবছে, নির্লজ্জের মতো তো বলে ফেললাম, সামনের রবিবার যদি না ডাকে। 3 দিন যেতে না যেতে মনে হয়েছিল অর্পিতাকে একবার ফোন করি, কিন্তু ফোনটা করে কি বলবো যখন ভেবে পেলাম না, তখন ফোন না করেই অপেক্ষা করতে লাগলাম। রবিবার পর্যন্ত দেখি না, যদি অর্পিতা ফোন করে ডাকে তারপর না হয় আমি এগিয়ে যাব। যথারীতি রবিবার দিন মর্নিং ওয়াক থেকে ফিরে জামা প্যান্ট কেচে ছাদে মেলে দিয়ে এসে স্নান করে একটা বারমুডা প্যান্ট পরে পাখার তলে বসে ভাবছি, অর্পিতা কি ফোন করবে? ঘড়ির কাঁটে এগিয়ে চলেছে, আমার মনের অস্থিরতা বেড়ে চলেছে। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। অর্পিতা ফোন করেছে মনে করে ফোনটা হাতে নিয়ে দেখলাম বাবার ফোন। বাবার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে বলতে লক্ষ্য করলাম অর্পিতার ফোন ঢুকছে। তাড়াতাড়ি বাবাকে বললাম, আমার একটা ইমার্জেন্সি কল আসছে, আমি তোমাকে পরে ফোন করছি বলে অর্পিতাকে ওকে করে বললাম, বলুন। আপনার প্রিয় আলুর তরকারি আর রুটি করছি, চলে আসতে পারেন বলে ফোনটা কেটে দিল। যেটা শোনার অপেক্ষায় ছিলাম সেটা শোনার পর মনটা হালকা হয়ে গেল। হাসি হাসি মুখে প্যান্ট আর জামাটা কাটিয়ে চুল আঁচড়ে দরজাটা টেনে দিয়ে ফুরফুরে মেজাজে বাবাকে আবার ফোন করতে করতে অর্পিতাদের বাড়ির দিকে চললাম। 1 বছর পর আমার নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ হয়ে গেছে। বাবা মা বোন সবাই এসেছিল। সমস্ত অ্যারেঞ্জমেন্ট অর্পিতাই করেছিল। মা আমাকে বিয়ের কথা বলতেই আমি অর্পিতার কথা বলেছিলাম। অর্পিতাকে বোনের পছন্দ হলো, মা আপত্তি করেছে, কারণ তার ক্যাটারিংয়ের ব্যবসা বলে। মাকে আমি পরিষ্কার বলে দিয়েছি, বিয়ে যদি করতেই হয় তাহলে অর্পিতাকেই করব, কারণ আমি তাকে ভালোবাসি, ভরসা করি। যদিও অর্পিতা এসবের কিছুই জানে না। মায়ের কথাগুলো আমি তাকে বলিনি, বলতে পারিনি, কারণ সব শোনার পর যদি সে কষ্ট পায়। অর্পিতা সম্ভবত কিছু একটা অনুমান করেছে, তাই সে বলেছে, তোমার বাড়ির অমতে আমরা বিয়ে করব না। দেখো, আমার মা নেই, তাই আমি একটা মা হারাতে পারবো না। যতদিন না তোমার মা বাবা দুজনেই বিয়েতে মত দেবেন ততদিন আমরা এভাবেই থাকবো। বললাম, শুধু এভাবে থাকলেই হবে? তোমাকে কাছে না পেলে যে ভালো লাগে না? বলে তার কাছে যেতেই সে আমাকে সরিয়ে দিয়ে বলল, অতই যদি তাড়া থাকে তাহলে যাও, তোমার মা বাবাকে রাজি করাও।
যতবার তাকে বলি বিয়েটা তো করে ফেলি, তারপর বাবা মা ঠিক মেনে নেবেন, সে আমার গালটা টেনে নিয়ে বলে, সে বয়সটা পার করে এসেছো বুড়ো খোকা। প্রথম থেকে বাবা অর্পিতার ব্যাপারে কিছু না বললেও আমার কথা চিন্তা করে 3 দিন আগে ফোন করে বলেছেন, তোদের বিয়ের ব্যাপারে আমার কোনো আপত্তি না থাকলেও তোর মা যখন আপত্তি করছেন তখন তাকে একটু সময় দে। আমিও চেষ্টা করছি তাকে বোঝানোর, আশা করছি সব ঠিক হয়ে যাবে। আগে বাবাকে সকালে একবার করে ফোন করতাম, কথাটা শোনার পর থেকে এখন সকালে আর রাতে ফোন করে জানতে চাই, তুমি কি মার সাথে কথা বলেছ, মা কি মত দিয়েছে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।